জঙ্গলের চারদিকটা অদ্ভুত আধারে আচ্ছাদিত। আকাশে অর্ধখণ্ডিত চন্দ্রটাও আজ যেন রক্তিম বর্ণ ধারণ করে। জঙ্গলের গভীর থেকে ক্রমশ হিংস্র প্রাণীদের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করছে। দূর দূরান্ত থেকে নিশাচর প্রাণীদের ডাক বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। সাথে মাথার উপর দিয়ে দলে দলে বাদুড় উঠছে। জঙ্গলের দিকে চোখ যেতে এমন গা ছমছমে পরিবেশেই যেন শরীর শীতল হয়ে গেল নেওয়াজের। নেওয়াজ লণ্ঠন হাতে সরু পথ ধরে সামনের দিকে এগোচ্ছিল। পেশায় একজন বণিক, সে ব্যবসার কাজে অচেনা এই রাজ্যে পদচারণ করেছিলেন। আজ কাজ শেষ করে ফিরতে ফিরতে তার আজ বেশ রাত হয়ে গেল। সে মূলত এই রাজ্যের রহস্যময়ী রাজকুমারী কিং তিয়াংয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে রাজকুমারী তার সাথে সরাসরি কথা বলেননি। সে আজ পর্যন্ত লোকমুখে শুনে এসেছে এই রাজ্যের রাজকুমারীর মুখশ্রী নাকি কেউই দেখেনি। তিনি সবসময় নিজেকে পর্দার আড়ালে ঢেকে রেখেছিলেন। এই রাজ্যের রাজার মৃত্যুর পর পরবর্তী ওয়ারিশ হিসেবে 18 বছর পর থেকে রাজ্যের সকল ভার কিং তিয়াংয়ের উপরে। রাজ্যের কোনো প্রয়োজনে বিশেষ ব্যক্তিদের সাথে কথা বলার অথবা সাক্ষাতের প্রয়োজন হলে তিনি পর্দার আড়ালেই নাকি কথা বলেন। আরো শুনেছেন তিনি নাকি অনেক দয়ালু একজন রাজকুমারী। রাজ্যের প্রজাদের সুখ দুঃখে সর্বদা তিনি পাশে থেকেছেন। তার রাজ্যের প্রত্যেকটা প্রজার মুখে মুখে তাদের রাজকুমারীর প্রশংসা। আজ বণিক নিজের চোখেই তার প্রমাণ পেলেন। তবে তার কাছে রাজ্যটা বেশ অদ্ভুত বলে মনে হলো। এই রাজ্যের চারদিকে লাল টকটকে গোলাপে ঘেরা। এমনকি রাজকুমারীর তের প্রাসাদেও সব জায়গায় লাল গোলাপের সমারোহ। গোলাপগুলো স্বাভাবিক গোলাপের তুলনায় ভিন্ন, কেমন যেন জলজল করে। কাছ থেকে দেখলে মনে হবে যেন তাজা রক্তের রং এই গোলাপের মাঝে উপস্থিত। রাজ্যটি সবার কাছে ব্লাড রোজের রাজ্য নামে পরিচিত। রাত্রি হয়ে যাওয়াতে রাজকুমারী তাকে আজকের রাতটা প্রাসাদেই অতিবাহিত করতে বলেছিলেন। কিন্তু কাল তার জরুরি কাজ থাকার দরুন ফিরতে দেরি হবে ভেবে তাড়াহুড়ো করে তিনি রাজকুমারীকে জানিয়ে একটু আগেই রওনা হয়েছে। 7-5 ভাবতে ভাবতে নির্জন পথ ধরে সামনে এগোচ্ছিল তিনি। হঠাৎ তার অনুভূতি হলো তার পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। তড়িৎ দেখার জন্য তিনি পেছন ফিরে তাকালেন, তবে আশা অনুরূপ কাউকে দেখতে পেলেন না। অচেনা আতঙ্কে তার বুক ধপ করে উঠল। তবু বাহিরের দিক থেকে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে তিনি এগিয়ে যেতে লাগলেন। অজ্ঞতা তার প্রত্যেকটা পদক্ষেপের আওয়াজের সাথে তাল মিলিয়ে যেন তিনি অন্য কারো পায়ের আওয়াজ পাচ্ছেন। মনকে সান্ত্বনা দিয়ে তিনি বোঝালেন হয়তো তারই ভুল ধারণা হবে। এই ভেবে তিনি আবারও পা বাড়াতে যাবেন, তখন পাশে থাকা জোট থেকে কেমন যেন একটা ঘুমানির আওয়াজ ভেসে এলো কানে। কোনো হিংস্র প্রাণী ভেবে তিনি আতঙ্কে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। পর মুহূর্তে তিনি দেখলেন অন্ধকার ভেদ করে অদূর থেকে দুটো লাল টকটকে লোভাতুর চোখ তার দিকে তাক হলো। আচমকা আতঙ্কে চোখ তার কোটর ভেদ করে বেরিয়ে আসতে চাইলো। ভয়ে তার অন্তরাত্মা জমে গেল। শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। হাত পা ক্রমশ কম্পন শুরু করে দিয়েছে। মুহূর্তে তিনি কোনো উপায়ান্তর না পেয়ে জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে লাগলেন। ছোটার সময় পথের কোনো হদিশতার ছিল না। এলোমেলো হয়ে ছুটতে ছুটতে এক সময় তিনি জঙ্গলের গভীরে গিয়ে থামতেই তার বোধ হলো তিনি অনেক বড় একটা ভুল করে ফেলেছেন। হাতের লণ্ঠনটাও হাত থেকে কোথায় যেন পড়ে গেছে, তার কোনো ঠিক নেই। তার চিন্তার মাঝে শুকনো পাতার মুচমুচিয়ে ভাঙার খচখচ আওয়াজে সে ঘাড় ঘোরাতেই দেখলো বিশাল আকৃতির একটা অদ্ভুত প্রাণী তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারে প্রাণীটির মুখাবয়ব বোঝা দেয়, তবে যতটুকু বোঝা যাচ্ছে তার পিঠে বিশাল দুটো কালো পাখনার ডানা, হাতে বড় বড় সুচালো বিশাল বিশাল নখ। নিজের চোখে অবিশ্বাস হচ্ছে তার সামনে দাঁড়ানো প্রাণীটিকে দেখে। সে জোরে চিৎকার দিতে যাবে, তার আগে সেই অদ্ভুত প্রাণীটি ঢানা চাপতে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়লো। কোনো প্রকারের আওয়াজ মুখ থেকে বের করার আগেই প্রাণীটি তার ঘাড়ে নিজের সুচালো দুটি দাঁত বসিয়ে দিল। লোকটি ব্যথায় ছটফট করতে লাগলো। বাতাস শেষ চেষ্টা করতে হাত পা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। প্রাণীটি তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে তার শরীরের সমস্ত রক্ত নিমিষেই শুষে নিল। প্রত্যেকদিন সকালে রাজকুমারী তে ভোরে রাজ্যের তদারকি করতে নিজের পছন্দের ঘোড়ায় সাওয়ারিতে বের হন। আজও ঠিক তাই। সকালের মিষ্টি কুয়াশা এসে গা ছুঁতেই তে তার শরীরের বস্ত্রটা আরেকটু ভালো মতন টেনে নিল। তার ঘোড়া এগিয়ে চলেছে প্রাসাদের দ্বার পেরিয়ে। পেছনেই আছে তার উজির আর দেহরক্ষীদের ঘোড়া। অদ্ভুত ভাবে তে যতটুকু পথ এগুচ্ছে, পথে থাকা ব্লাড রোজগুলো ততই তার সংস্পর্শে এসে আরো সজীবত হচ্ছে। চলতে চলতে এক পর্যায়ে জঙ্গলের সরু পথটা ধরে এগোতে গিয়ে নির্জন রাস্তায় পড়ে থাকা কিছু একটা তের দৃষ্টি আকর্ষণ করলো। সে রক্ষীদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিচে গোড়া থেকে নেমে পড়লো। সেদিকটা এগিয়ে কাছাকাছি যেতে সে দেখলো একটা নিথর দেহ উপর হয়ে মাটিতে পড়ে আছে। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে তার দেহ পুরো ফ্যাকাশে রং ধারণ করেছে। মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে ফেলা হয়েছে। তে উজিরকে বলল, লোকটাকে তুলে সোজা ঘুরিয়ে রাখুন। উজিরে সুহ রাজকুমারীর আদেশে লোকটাকে সোজা করে দিতে
বিস্ময়ে রাজকুমারীর মুখশ্রীর ভাবাবেগ পরিবর্তন হলো, যা নিকাবের ভেতর থেকে কারো কাছে স্পষ্ট হলো না সেটা। রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে বলল, এটা তো সেই লোকটা না যে কাল আমার সাথে সাক্ষাতের জন্য প্রাসাদে এসেছিলেন? ওনার এই করুণ অবস্থা হলো কি করে? আপনারা কি এই বিষয়ে কিছু জানেন? রাজকুমারীর প্রশ্নে বিজ্ঞ উজির মাথা নিচু করে উত্তরে বললেন, এই বিষয়ে কিচ্ছু জানি না রাজকুমারী, তবে খোঁজ করে জানাচ্ছি। কথার মাঝেই রাজকুমারী খেয়াল করলো লোকটার কাঁধ বরাবর দুটো ছিদ্র ক্ষত হয়ে আছে, যা থেকে রক্ত জমে শুকিয়ে আছে। তে তখন ভাবুক হয়ে আদেশ করে বললেন, হয়তো কোনো হিংস্র প্রাণীর কাজ এটা, তবে এর আগে এই রাজ্যে আমার মৃত্যু কারো কখনো দেখিনি। খোঁজ লাগান তবে। রাজকুমারীর কথায় উজির মাথা নুইয়ে জানালো। রাজকুমারী পুনরায় নিজের ঘোড়ায় চড়তে যাবে, তার আগে তার কানে এলো একটা জোরালো সংকেত। এই সংকেত যুদ্ধের সংকেত। তার বাবার মৃত্যুর পর থেকে রাজ্য দখলের জন্য অনেকেই ওত পেতে আছে। সে সর্বদা তার রাজ্যের সুরক্ষায় প্রাণপণে নিজেকে নিয়োজিত রাখে। তার কাছে প্রায় কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী সাম্রাজ্য থেকে হুমকির বার্তা আসছে। তে সময় নষ্ট না করে দ্রুত প্রাসাদে গিয়ে তার সৈন্যদের প্রস্তুত করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়। সে নিজেও যুদ্ধের পোশাক আর বর্ম পরে তলোয়ার হাতে তাদের পেছনে হাজির হয়। তে যে কোনো পরিস্থিতিতে সর্বদা আগে থেকেই প্রস্তুত রাখে নিজেকে। এর মধ্যেই সামনে প্রতিপক্ষ সৈন্যদের ঝাঁক এসে উপস্থিত। তারা আক্রমণের জন্য প্রস্তুত। তে ময়দানে এসে নামতেই তার সুরক্ষায় সৈন্যরা তাকে চারপাশ থেকে ঘিরে নেয়। বিপক্ষ দলের সৈন্যদের নেতৃত্ব দিতেই সেই রাজ্যের রাজাও তাদের সামনে উপস্থিত হয়েছে। মুখে তার তাচ্ছিল্যের হাসি। এসব দেখে তে একটু দমল না, বরং তাদের আক্রমণের প্রেক্ষায় নিজেকে প্রস্তুত রাখলো। প্রতিপক্ষ দল আগে আক্রমণ হানতেই তে তার সৈন্যদের পাল্টা আক্রমণের আদেশ শুনল। এভাবে দুপক্ষের আক্রমণের যুদ্ধ আরো বৃহৎ আকার ধারণ করলো। তে দেখিয়ে দেওয়া কৌশলে সৈন্যরা একে একে বিন্যস্ত হয়ে তলোয়ার চালিয়ে আঘাত হানে শত্রুপক্ষের উপর। এক পর্যায়ে তে সৈন্যরা এগিয়ে যাচ্ছিল, বিপক্ষ দল প্রায় পরাজিত হয়েই যাচ্ছিল। ঠিক সেই সময় পরাজয় মেনে নিতে না পেরে রাজা তার একজন সৈনিককে আদেশ করায় সে কাপুরুষের মতো পেছন থেকে এসে তের উপর তলোয়ার দিয়ে আঘাত করতে গেলে তে পূর্বেই সজাগ হয়ে সরে গেল। তবে তার একজন বিশ্বস্ত সৈনিকের গায়ে সেই কোপটা লেগে সেই মুহূর্তে সেখানে শহীদ হলো। চোখের সামনে নিজের বিশ্বস্ত সৈনিকের মৃত্যু দেখে তে ক্রোধে নিজের তলোয়ার চালিয়ে কয়েক মুহূর্তের ব্যবধানে তার গর্দান শিরচ্ছেদ করলো। সকলে অবাক চোখে তা পরখ করে, আবারও লড়াইয়ে মনোনিবেশ করে। এক পর্যায়ে যুদ্ধে বিজয়ী রাজকুমারী তে হয়। সে তার সুকৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধের মোড় পুরোপুরি পাল্টে দেয়। বিপক্ষ রাজ্যের রাজা হেনস্থা হয়ে রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং যুদ্ধের পরাজিত হওয়ার শর্ত সাপেক্ষে নিজের রাজ্যের দখল রাজকুমারীর হাতে দিতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যেই বাতাসের সাথে রাজকুমারীর বিজয়ের খবর মিশে গেছে চারিদিকে। প্রজারা সবাই রাজকুমারীর প্রশংসায় পঞ্চমুখ। সর্বকালের মতো এবারও তারা তাদের রাজকুমারীর বীরত্বে মুগ্ধ। তারা তাদের রাজকুমারীর নাম দিয়েছে যোদ্ধা রাজকুমারী। রাজকুমারী প্রাসাদে প্রবেশ করতেই চারদিকে তার নামে জয়ধ্বনি হতে লাগলো। রাজকুমারীর ফেরার খবর পেতেই ভেতর থেকে রাজকীয় ভঙ্গিতে হেঁটে এলেন রানী ইয়ুনজুন বেগম। ওনার পেছনে এলো আরো কিছু দাসী। ইয়ুনজুন বেগম রাজকুমারী তের আম্মা এবং এই রাজ্যের রানীমা। রানীমার চোখে চিন্তার স্পষ্ট ছাপ দেখে তে মুখে মিষ্টি একটা হাসি রেখে জিজ্ঞাসা করলো, তুমি কি আবারও আমায় নিয়ে চিন্তায় ছিলে আম্মা? তা নয় তো কি, এভাবে আর কতদিন? নিজের জীবনের কি মায়া নেই তোমার? একবার চিন্তা করেছো তোমার কিছু হলে তোমার মায়ের কি হবে? একজন মেয়ে হয়ে তুমি এতগুলো পুরুষের সাথে জোরে কখনোই পেরে উঠবে না। তাই তো কৌশল খাটিয়ে তাদের পরাজিত করি আম্মা। ভাগ্যের জোরে বারবার আল্লাহ তোমাকে রক্ষা করেছেন বলে যে সবসময় এমনটা হবে তার কোনো ঠিক নেই। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, তোমায় বিয়ে করে নেওয়া উচিত। তাহলে এই রাজ্য একটা নতুন রাজা পাবে আর তুমি হবে এই রাজ্যের রানী। আম্মা, আমি নিজের সুরক্ষা নিজেই করতে পারি, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। কন্যাদের যুদ্ধের ময়দানে নামতে নেই। আমি তোমার মা, তোমার চিন্তা সর্বদা আমার মাথায় ঘুরপাক খায়। আমি চাই তুমি শীঘ্রই বিয়ে করে নাও, যেন তোমার স্বামী এই রাজ্য পরিচালনা করে। তোমাকে যেন আর যুদ্ধের ময়দানে না নামতে হয়। তে কিছু বলতে যাবে তার আগে ইয়ুনজুন বেগম হাতের ইশারায় মেয়েকে থামিয়ে আবারও বললেন, আর কোনো কথা নাই তে, আমি দেশ বিদেশের লোক লাগিয়ে পাত্রের খোঁজ করা শুরু করে দিয়েছি। ভালো পাত্র পেলেই তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার আদেশ। মায়ের জেদে অসহায় গলায় তে বলল, আচ্ছা, সেটা না হয় পরে দেখা যাবে। রাতে রাজকুমারী তার কামরায় অবস্থান করছিল। ঠিক তখন একজন দাসী এসে দরজায় করাঘাত করে অনুমতি নিয়ে তাকে জানালো উর্জি তাকে তলব করেছে। রাজকুমারী নিজেকে নেকাবে মুড়িয়ে দরবারে উপস্থিত হলো। উজিরের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পূর্বে তের বাবা বেঁচে থাকাকালীন তিনি তার বাবারও উজির ছিলেন। বাবার বয়সী এবং বাবার
পান করে। তে উপস্থিত হতেই উজির চিন্তিত গলায় মাথা নিচু করে বললেন, আমি সকালের ব্যাপারটায় কথা বলতে এসেছিলাম রাজকুমারী। রাজকুমারী ইশারায় অনুমতি দিতেই উজির কথা এগিয়ে আবারও বলতে শুরু করলেন, সকালে সেই বণিকের মৃত্যু স্বাভাবিক কোনো প্রাণীর কারণে হয়নি। ওনার মৃতদেহ গবেষণা করে পাওয়া গেছে সেটা কোনো এক অস্বাভাবিক হিংস্র পশুর আক্রমণে হয়েছে, যা জঙ্গলি কোনো পশুর আক্রমণ থেকে ভিন্ন। তার শরীরে বড় বড় নখের আঁচড়ের গভীর দাগও পাওয়া গেছে। শরীরে কোনো রক্তই ছিল না, পুরো দেহ তার রক্ত শূন্য ছিল। উজির থেমে কপালে চিন্তার ছাপ ফেলে আবারও বললেন, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী অবস্থা পর্যবেক্ষণ করে আমি ভিন্ন কিছু একটা আজ করতে পারছি, কিন্তু তা কিভাবে সম্ভব? কথাগুলো মন দিয়ে শুনে তের কপালে কয়েক ধাপে ভাঁজ পড়লো। সে চিন্তিত গলায় উজিরকে প্রশ্ন করে বলল, কি আজ করতে পারছেন আপনি? হয়তো এই প্রাণীর রক্তচোষা পিচাস। মানে সেটা আবার কি? আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আমি আপনাকে এই বিষয়ে আর কিছুই বলতে পারবো না। রানীমায়ের নিষেধাজ্ঞা রয়েছে। দয়া করে অর্ধেক কথা বলে বাকি কথা গোপন করবেন না। আমাকে বলুন, আমার রাজ্যের সুরক্ষায় আমার জানার প্রয়োজন রয়েছে। আপনি চিন্তা করবেন না, আম্মাকে আমি সামলে নিব। আপনার জন্মের পূর্বে হঠাৎ করে একদিন রাজ্যে অশুভ কালো ছায়ার আগমন ঘটলো। রাজ্যে সকলে ভয়ে আতঙ্কিত হয়ে পড়লো। এমত অবস্থায় জানা গেল তারা নাকি রক্তচোষা, আরেক ভাষায় যাদের বলে ভ্যাম্পায়ার। কিন্তু কারো জানা নেই কোথা থেকে এসেছে এমন হিংস্ররূপী প্রাণী। রাতের আধারে তারা এই রাজ্যের প্রজাদের উপর হামলে পড়ে এক এক করে তাদের শিকার বানাচ্ছিল। এমন পরিস্থিতিতে আপনার পিতা রাজ্য রক্ষায় দুশ্চিন্তায় পড়ে যায়। তিনি সে রাতে স্বপ্ন দেখে দীর্ঘই তার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসবে, যে কিনা হবে এসবের সমাধান। রানীমা তখন সন্তান সম্ভবা ছিলেন। রাজার স্বপ্নের পরপরই আপনার জন্ম হয়, আর অদ্ভুত ভাবে আপনার জন্মের সাথে সাথে রাজ্য জুড়ে রক্ত গোলাপ ফোটে, যা শুধুমাত্র আপনার উপস্থিতিতেই সজীব হয়। এই গোলাপের অলৌকিক ক্ষমতার কারণে তারা এই রাজ্যের ত্রিসীমায় আসতে অক্ষম হয়। তবে আমার প্রশ্ন, এত বছর পর তারা কি করে ফিরে আসলো? তাহলে কি রক্ত গোলাপের ক্ষমতা অকার্যকর হয়ে গেল? রাজকুমারী বিস্ময় নিয়ে বলল, কি বলছেন এসব উজিরের সুহ? আম্মা কেন লুকিয়েছে আমার কাছ থেকে এসব? কারণ উনি চাননি আপনার উপর এসবের অশুভ ছায়া পড়ুক। আগে আপনি নিশ্চিত হন এ বিষয়ে যে এটা আসলেই রক্তচোষা পিশাচের কাজ কিনা, পরে আমি না হয় এর বিহিত বের করব। কথা শেষ করে রাজকুমারী সেখান থেকে চলে যায় তার বাবার পুরনো গ্রন্থাগারে। কেননা তার বাবার গ্রন্থাগারে সকল বিষয়ে সকল ধরনের বই পুস্তক উপস্থিত। রাতের আধারে লণ্ঠন জ্বালিয়ে একটা ক্যামেরা টেনে বসে নানান পুঁথিপত্র ঘেটে ভ্যাম্পায়ার সম্পর্কে পুস্তক খোঁজা শুরু করলো সে। অনেক খোঁজাখুঁজির পর একটা তাক থেকে পুরনো বই সে খুঁজে পেল, যার উপরের মলাটে লেখা ছিল একটি শব্দ, ভ্যাম্পায়ার। বইটিতে আগ্রহী দৃষ্টি ফেলতে সেটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আধারে তলিয়ে যাওয়া কক্ষের মাঝে বিশাল পালঙ্কে পা এলিয়ে শরীর শিথিল করে বসে আছে এক বিশাল দেহী পুরুষ। তার সম্পূর্ণ গায়ে কালো পোশাকের আচ্ছাদন, এমনকি মুখের অগ্রভাগ অব্দি হুডির আস্তরণে মোড়ানো, যার দরুন তার মুখমণ্ডল অর্ধেক আবৃত হয়ে আছে। হাতে ধরে রাখা স্বচ্ছ কাচের গ্লাসে লাল রক্তের তরল দৃশ্যমান। গ্লাস থেকে সেই তরল সে থেকে থেকে পান করছে, যেন কিছু একটা ধ্যানে মগ্ন সে। তার ধ্যান ভঙ্গ হলো যখন তার কক্ষে এসে প্রবেশ করলো এক কালো পোশাকধারী লোক। তাকে দেখেই সে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকালো সেদিকে। তার রাগ অনুমান করে কক্ষে প্রবেশ করা লোকটি কণ্ঠে ভীতি নিয়ে কাঁপতে কাঁপতে বলল, একটা প্রয়োজনীয় সংবাদ জানাতে আসলাম প্রিন্স। প্রিন্স হাতের ইশারায় বলার অনুমতি দিতেই লোকটি ভয় কাটিয়ে মনে সাহস সঞ্চয় করে বলল, রাজকুমারী কিম তেয়াং, তিনি আবারও আরেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আরো একটা রাজ্যের দখল এখন তার কাছে। লোকমুখে তার বীরত্বের প্রশংসা শোনা যাচ্ছে। রানীমা তার বিয়ের জন্য পাত্র খুঁজছে। কথাটা শোনা মাত্র প্রিন্স জিয়ন জংকুক মুখের হুডিটা উপরে তুলতেই তার সুদর্শন মুখশ্রী স্পষ্ট হলো। ঠোঁটের কোণ ঘেঁষে সদ্য দৃশ্যমান হলো বাঁকা এক পৌঁছাসিক হাসি। মুখের রং ফ্যাকাশে সাদা, যেন রক্তশূন্য। ঠান্ডা আর গভীর গলায় সে আওড়ালো, বিয়ের প্রস্তাব পাঠানো হোক রাজকুমারী তের কাছে। লোকটা ভয় নিয়ে কোনো মতে উচ্চারণ করলো, যদি আপনার বাবা মানে আমাদের রাজা জানতে পারে তাহলে সমস্যা হবে। জাংকুক বিরক্তি নিয়ে তাকে থামিয়ে বলল, আহা, সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, যেটা বলছি সেটা করো। ড্যাডকে কিছু জানাতে হবে না। জাংকুকের আদেশ পেয়ে লোকটা মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে কক্ষ ত্যাগ করলো। জাংকুক মুখে আগের ন্যায় বাঁকা হাসি অক্ষুণ্ণ রেখে বলল,
যোদ্ধা রাজকুমারী তে, আমিও দেখি এই অন্ধকার জগতের রাজকুমার আথার জিয়ন জাংকুক সম্মুখে আদৌ তুমি টিকতে পারো কিনা। পারলে রক্ষা করে নাও নিজের রাজ্যকে, আমি আসছি। রাজ দরবারে পত্র হাতে রাজকীয় সত্তা বজায় রেখে নিজ সিংহাসনে বসে আছেন রাজকুমারী তে। কিছুক্ষণ আগেই একজন বার্তাবাহক এসে পত্রটি পৌঁছে দিয়ে গেছে তার দরবারে, যা মূলত দূর এক রাজ্যে রাজকুমার হতে প্রেরিত বিবাহের প্রস্তাবপত্র। এত রাজকুমারদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অবশেষে এই অবশিষ্ট প্রস্তাবপত্রটি হাতে নিয়েছিল সে পত্রটি পড়ে যা বুঝলো, রাজকুমার খুব বিনয়ী ভাবে যত্ন সহকারে নিজ হাতে এক একটা শব্দ তুলে ধরেছেন। এটা রাজকুমার আর্থার জিয়ন জাংকুকের প্রেরিত পত্র। অন্যদিকে উজিত তার সামনে দাঁড়িয়ে মুখে রাজকুমারের বীরত্বের প্রশংসা করে যাচ্ছে। রাজকুমারকে তার অন্যান্য রাজকুমারের তুলনায় আলাদা মনে হলো। পত্রটাতে স্পষ্টভাবে কিছু কথা উল্লেখ ছিল, যা কৌশলে রাজকুমারীর হৃদয়কে প্রভাবিত করতে সক্ষম হলো। সেখানে লেখা ছিল, আমার পণ্যয়নী রাজকুমারীতে, সত্যি বলতে প্রথমবারের মতো যে রাজকুমারী আমার হৃদয়ে ভালোবাসার উষ্ণতা দিয়ে ছুঁতে পেরেছে সেটা হচ্ছে একান্তই আপনি, আমার যোদ্ধা রাজকুমারী। বহুবার শুনেছি আপনার বীরত্বের প্রশংসা, আর প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি। যে কোনো পরিস্থিতিতে আপনার কারো কাছে মাথা নত না হওয়াই যেন জানান দেয়, ঠিক যেন নারীরূপী আপনি আমার বিপরীত সত্তা। আপনাকে কখনো না দেখেই মনে মনে খুব গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি আমি। এ যেন হৃদয়ের জটিল কোনো এক অসুখ। তাই এই অসুখের সমাধান করতে আর দেরি না করে বিবাহের প্রস্তাব উপস্থাপন করলাম আপনার নিকট। বাকিটা সম্পূর্ণ আপনার মতামতের ভিত্তি হবে, তবে নিশ্চয়তা দিচ্ছি আপনার জন্য আমি সেরা হব। কারণ রাজকুমারীদের মধ্যে যেমন আপনি অপরাজিত, তেমনি রাজকুমারদের মধ্যে আমিও অপরাজিত। তাই বলবো, আপনার মতো সেরা রাজকুমারীর জন্য আমার থেকে সেরা রাজকুমার খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বাস না হলে একবার অনুসন্ধান করে দেখতে পারেন। আমি অবশ্যই আপনার উত্তরের অপেক্ষায় রইব আমার হৃদয় রানী। আপনার একান্ত পণ্যই রাজকুমার আর্থার জিয়ন জাংকুক। স্বভাব সুলভ ভাবে রাজকুমারীর কখনো কোনো পুরুষের প্রতি আগ্রহ ছিল না। মায়ের আদেশ বিদায় সে বিয়ের জন্য রাজি হয়েছে। তবে এই প্রথমবারের মতন রাজকুমারের লেখা কথাগুলো আর তার বীরত্বের কাহিনী শুনে মুগ্ধ হলো। তে মনে মনে মুগ্ধ হলেও মুখে গম্ভীরতা এঁটে উজিরকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারের নাম এখানে আর্থার জিয়ন জাংকুক লেখা। ওনার নাম এমন অদ্ভুত হওয়ার কারণ কি? রাজকুমারের মা বাবা ধর্ম ছিল ভিন্ন। ওনার মা মুসলিম এবং বাবা ছিল খ্রিস্টান, বিধায় তার নাম এমন রাখা হয়েছিল। পরে অবশ্য তার বাবা মুসলিম হয়েছেন, সেই সূত্রে রাজকুমারও ঠিক তাই। ওনার ব্যাপারে জানা আপনার সকল তথ্য কি শতভাগ সত্যি? জি রাজকুমারী, শতভাগ সত্যি। আমি তবু আপনার সন্তুষ্টির জন্য আবারও সৈন্য লাগিয়ে খোঁজ করব। ঠিক আছে। এই রাজকুমারের বার্তার জবাবে কিছু একটা লিখে সেটা উজিরের হাতে দিয়ে বলল, এটা রাজকুমারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। উজির সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করে। রাতে রাজকুমারী তের পাঠানো পত্র হাতে আয়েশি ভঙ্গিতে বসে আছে রাজকুমার জিয়ন জাংকুক। ঠোঁটের কোণে লেগে আছে তার সেই চিরাচরিত বাঁকা হাসি। মুখে বিড়বিড় করে পড়ল রাজকুমারীর লেখা বাক্যটি, এতটাই যদি নিজেকে অন্য সব রাজকুমারের তুলনায় সেরা মনে হয়, তবে সেটা সম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করুন আমি রাজকুমারী তে মুখের কথায় নয় বরং কর্ণে বিশ্বাসী। বাক্যটি পড়ে রাজকুমার ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। সেই হাসিতে ছিল দাম্ভিকতা, যা অক্ষুণ্ণ রেখে সেই মুখে আওড়ালো, মনে হচ্ছে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছো আমার সাথে। এটা স্বীকার করতেই হয়, বেশ বুদ্ধিমতী আর কৌশলী তুমি। ঠিক আছে, তবে প্রস্তুত থেকো, আমিও আসছি। কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ এমন প্রশ্নে রাজকুমার তার লাল মণিযুক্ত চোখ জোড়া তুলে চেয়ে দেখলো দরজায় স্বয়ং তার পিতা রাজা জিয়ন নামজুন দাঁড়িয়ে আছে, যে ইতিমধ্যে হয়তো তার সব কথা শুনে ফেলেছে। এমন পরিস্থিতিতে বাবার এমন প্রশ্নে অপ্রস্তুত না হয়ে প্রিন্স জিয়ন জাংকুক মিথ্যা বলল, কিছুদিনের জন্য শিকারে অন্য এক রাজ্যে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কোন কাজে এসেছো ড্যাড? রাজা আরেকটু এগিয়ে এসে প্রিন্সের কাঁধে হাত রেখে গর্ব নিয়ে বলতে শুরু করলেন, তুমি অনেক ভালোই করছো। আমাদের ভ্যাম্পায়ার রাজ্যের সকল আশা এখন তোমাকে নিয়ে। এত বছর পর তোমার মাধ্যমে আবারও ভ্যাম্পায়াররা তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে। ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হিসেবে তুমি সফল হবে আশা করি, তবে এখনো অনেক কাজ বাকি। জাংকুক ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি কাজ ড্যাড? ব্লাড রোজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ার রাজ্যকে যুগ যুগের জন্য আরো শক্তিশালী এবং অমর করে তোলা।
যেটা তোমার দ্বারাই সম্ভব। তুমি সাধারণ ভ্যাম্পায়ার তুলনায় ভিন্ন। সাধারণ ভ্যাম্পায়াররা পারবে না এই ফুলের শক্তি ভেদ করতে, কারণ ব্লাড রোজের কাছাকাছি থাকলে এর অলৌকিক শক্তিতে ভ্যাম্পায়াররা দুর্বল হয়ে পড়ে এবং নিজেদের শক্তি হারিয়ে ফেলে। এটাই আমাদের একমাত্র দুর্বলতা, আর এই দুর্বলতাকে কেন্দ্র করে নিজেদের পরিচয় গোপন রেখে মানব সমাজে অবস্থান করতে হচ্ছে আমাদের। তবে তুমি পারবে এই দুর্বলতাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে। এই ফুলের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারে না, এর কারণ তুমি তো জানোই, তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে মানুষের রক্তও প্রবাহিত হচ্ছে। এই ফুলের শক্তি সজীব হয় রাজকুমারীর তের সংস্পর্শে। আমি চাই তুমি কোনো এক উপায় বের করে সেই ফুলের শক্তিকে আমাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করো, যাতে আর কোনো দুর্বলতা আমাদের মাঝে অবশিষ্ট না থাকে। আমাদের শত্রুপক্ষের ভ্যাম্পায়ার রাজা ঘুমিয়ন নজরও এই ফুলের শক্তিতে, তাই খুব সাবধানে সব করতে হবে। বুঝতে পেরেছি। তবে আমি আমার কাজে অটল, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না ড্যাড। আমি জানি তুমি পারবে। রাজকুমার জিয়ন জাংকুক মনে মনে আওড়ালো। পারবো, তবে ভিন্ন কৌশলে, যেটা এখন তোমাদের ঘুণাক্ষরে জানানো যাবে না। নিজের শত্রুকে কাছাকাছি রেখে ফাঁদে ফেলতে আমাকে এটা করতেই হবে। পিতার সাথে কথা শেষ করে রাজকুমার শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত তখন গভীর, নিশাচরেরা সজাগ, জঙ্গলের গভীরে হিংস্র প্রাণীদের আনাগোনা, যেখানে কোনো মানুষের চিহ্ন অবধি নেই। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার কোনো শিকারই খুঁজে পেল না আজ। এদিকে তার রক্তের পিপাসা বেড়েই চলেছে, নিজেকে আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে সে দ্রুত গতিতে মানব বস্তির দিকে এগোতে থাকে। তখনই তার চোখে পড়ে রাতের অন্ধকারে এক ছোট্ট মেয়ে, যে কিনা বারান্দায় তার পুতুল নিয়ে শুয়ে আছে। শিকার হাতের কাছে পেতেই জাংকুক তার জলজল করা লোভাতুর দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে এগোতে থাকে। তখনই তার কানে লাগে বাচ্চাটির বলা কথা, মা, তুমি কেন আমায় রেখে চলে গেলে? নতুন মা রোজ মারধর করে আমায় ঠিক মতো খেতে দেয় না, আমি কাজ করতে পারি না, তবুও আমাকে দিয়ে রোজ কাজ করায়। সে আসার পর থেকে বাবাও আগের মতন আমার ভালোবাসে না। তুমি ফিরে এসো মা। বাচ্চাটির আহাজারি শুনে জাংকুক কিছুটা পিছিয়ে গেল, যেন এই মুহূর্তে তার রক্ত পিপাসু সত্তা উবে গেছে। তখন হঠাৎ জাংকুকের চোখের সামনে থেকে হাওয়ার বেগে কোথা থেকে যেন তার মতোই এক রক্ত পিপাসু উড়ে এসে বাচ্চাটিকে খপ করে ধরলো তার শিকার বানাতে। বাচ্চাটার ঘাড়ে তার দাঁত বসানোর আগেই জাংকুক চোখের পলকে বাচ্চাটিকে ছিনিয়ে নিল সেই ভ্যাম্পায়ারের থেকে। সাথে সাথে ভ্যাম্পায়ারটির চোখ দুটো হিংস্রতার সাথে জ্বলজ্বল করতে শুরু করলো, যেটা উপেক্ষা করে জাংকুক বলল, এখান থেকে চলে যা কাই। জাংকুকের কথায় কাই আরো ক্ষিপ্ত হয়ে উঠল। কাই ভ্যাম্পায়ার রাজ্যের অন্য আরেক রাজকুমার, যার বাবার সাথে রাজকুমার জাংকুকের বাবার পূর্বের শত্রুতা রয়েছে। সেই জের ধরে কাইয়ের সাথে জাংকুকেরও শত্রুতা রয়েছে। বাচ্চাটাকে আড়াল করতে কাই রাগে জ্বলতে জ্বলতে বলল, আমার শিকার আমাকে ফেরত দে জাংকুক, না হলে খুব খারাপ হয়ে যাবে। জাংকুক কোনো প্রতিউত্তর করলো না, বরং বাচ্চাটাকে নিয়ে চোখের পলকে বারান্দা দিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিয়ে বেরিয়ে বারান্দার দরজা নিজের জাদু শক্তি প্রয়োগ করে এমন ভাবে আটকে দিল, যেটা খোলার সাধ্য কাইয়ের নেই। লড়তে চাইলে আয়। স্পষ্ট হুমকি দিয়ে জাংকুক ঝড়ের গতিতে জঙ্গলের ভেতরে চলে গেল। কাইও রাগে ফুসতে ফুসতে জাংকুকের পেছনে ছুটলো। জঙ্গলের গভীরে এসে থামতেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। জাংকুক নিজের বড় ধারালো নখ বের করে কাইয়ের পেটে দাবিয়ে দিল। কাইও তার ধারালো নখ জাংকুকের বুকে ঢুকিয়ে দিল। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি মারাত্মক আকার ধারণ করলো। জাংকুক তার শক্তিশালী এক থাবায় কাইকে দূরে ছুঁড়ে মারলো। কাই গুরুতর আঘাত পেয়ে আর্তনাদ করে উঠলো। অগটা দূর থেকে উড়ে এসে জাংকুকের পিতা নামজুন আর কাইয়ের পিতা গমিও পুত্রদের এমন অবস্থা দেখে তাদের থামিয়ে দিল। ইতিমধ্যে জাংকুক আর কাই একে অপরকে নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ছেলের এমন অবস্থা দেখে রাজা নামজুন কাইয়ের পিতা গমিওকে হুমকি দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। কাই তখনও নিজের শিকার কেড়ে নেওয়ার দুঃসাহসের জন্য জাংকুকের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যেটা দেখে জাংকুক তাচ্ছিল্য হেসে নিজের বিস্তৃত পাশযুক্ত ডানা ঝাপটে নামজনের সাথে উড়ে চলে গেল। রাজা জিয়ন নামজনের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক, চোখ মুখের হাবভাব তার শান্ত, যেন একটু আগে কিছুই হয়নি। নামজন পুত্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলো, এসব কি ছিল জাংকুক? তুমি ওর সাথে কেন মারামারি করছিলে? জাংকুক সেই বাচ্চাটার জীবন রক্ষার কথা এড়িয়ে গিয়ে বলল, সে আমার শিকারে হাত দিয়েছিল, তাই। নামজন ছেলের কাছে এসে তার ক্ষত স্থানে হাত রাখতে জাংকুকের সব ক্ষত মুহূর্তেই সেরে গেল। মুখে হিংস্রতা নিয়ে তিনি বললেন, দিন দিন ওদের সাহস খুবই বেড়ে চলেছে, এর একটা বিহিত শীঘ্রই করতে হবে। ওদের জন্য আমি একাই যথেষ্ট ড্যাড।
ছেলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আশ্বস্ত হয়ে নামজুন ছেলের কাঁধে হাত রাখলো। নামজুন কক্ষ ত্যাগ করতেই জাংকুক গভীর ভাবনায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, হঠাৎ বাচ্চাটাকে কেন সে বাঁচালো? তাহলে কি তার শরীরে মানুষের রক্তের সাথে সাথে মানুষের মতন হৃদস্পন্দন করে, যা অন্যের কষ্টে প্রভাবিত হয়? এমনটা হলে সে নিজের হাতে ভ্যাম্পায়ার রাজ্যের ধ্বংস ডেকে আনতে চলেছে। এমনটা হলে তার ঠেকাতে নিজের উপর জাংকুককে নিয়ন্ত্রণ আনতে হবে। অদূর থেকে ঘোড়ার পায়ের টগবগে আওয়াজ ভেসে আসছে। কোন এক আগন্তুক ঘোড়ার লাগাম টেনে পথের ধুলো উড়িয়ে নিজের গন্তব্যে অবিচল ঘোড়ার পিঠেও চড়ে ছুটে চলেছে। লোকমুখে প্রচলিত ব্লাড রোজের রাজ্যের দুর্গের সীমানায় এসে ঘোড়াটি থামার সাথে সাথে কেমন যেন চারপাশটা মুচড়িয়ে গেল। সবুজ সতেজ প্রকৃতির নিসর্গ সৌন্দর্য ধূলিসাৎ হয়ে ধূসর বর্ণ ধারণ করলো। চারপাশ অদ্ভুত ভাবে আধারে আর ধোঁয়াশায় ছেয়ে গেল। আগন্তুকের উপস্থিতিতে যেন আবহাওয়া ভারী হয়ে এসেছে, যেন তার এই উপস্থিতি জানান দিচ্ছে কোনো এক অশুভ শক্তির আগমনের আগাম বার্তা। বড় হুড়ির আস্তরণে তার চোয়াল পর্যন্ত ঢাকা, পরনে তার রাজকীয় পোশাক। কিছুক্ষণ থেমে রাজ্যটা অবলোকন করতেই সে তার মাথার হুড়ি তুলে ফেলল। দুর্গের ভেতর প্রবেশ করতেই ধমকা হাওয়ায় মুহূর্ত যেন থমকে গেল। আরো কিছুটা এগিয়ে যেতেই জাংকুক দেখলো তার অভিবাদনে কয়েকজন সৈন্য আর উজিরের সুহ প্রাসাদের বাহিরে উপস্থিত। পেছনে প্রজারাও রাজকুমারকে দেখতে অতি আগ্রহ ভিড় জমিয়েছে। তাকে দেখা মাত্র উজির সৈন্যদের নিয়ে এগিয়ে এলেন। রাজকুমারকে একা দেখে তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, রাজকুমার, আপনি একাই এসেছেন? না মানে? উজিরের কথা শেষ হওয়ার আগেই জাংকুক সন্তর্পণে প্রত্যুত্তর করে বলল, আমি যাত্রাপথে কাউকে সাথে নিতে পছন্দ করি না। উজির তার মাথা নাড়িয়ে সায় জানালো। জাংকুক তার ঘোড়া থেকে নেমে এলো। তেজসা নজরে একবার অতি আগ্রহে দাঁড়িয়ে থাকা প্রজাদের দিকে দৃষ্টি দিল। জাংকুক খেয়াল করলো এক একজন প্রজাদের চোখে মুখে বিস্ময় আর চমকপ্রদ দৃষ্টি। সে সকলের অগোচরে বাঁকা হাসলো। উজির তাকে এগিয়ে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। রাজকুমার জাংকুককে সম্মান জানাতে প্রাসাদের সকল দাসদাসীরা পুলিশ করে দাঁড়িয়ে আছে। তখন একজন মধ্যবয়স্ক মহিলা এসে তার সামনে হাজির হলো, যাকে অনুসরণ করে আশেপাশে কয়েকজন দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে। উজির তার পরিচয় দিয়ে জানালো, উনি এই প্রাসাদের রাজমাতা এবং মরহুম রাজার স্ত্রী এবং রাজকুমারী তের মাতা রানী ইউনজুন বেগম। রাজকুমার পরিচয় পেতেই সম্মান জানিয়ে রানী ইউনজুন বেগমকে সালাম জানালো। রানী সালামের উত্তর নিয়ে আন্তরিক হেসে বলতে শুরু করলেন, আমি উজিরের সুহর মুখে আপনার প্রশংসা শুনেছি। অবশ্য আপনার প্রশংসা সকলের মুখে মুখে, তবে আজ সামনাসামনি দেখে যা বুঝলাম, আপনি যেমন সাহসী ঠিক তেমন সুদর্শনও। আমি রাজকুমারীর জন্য ঠিক এমন রাজকুমারের তল্লাশেই ছিলাম, যার মাঝে সকল গুণ উপস্থিত থাকবে। রাজকুমার জাংকুক নিজের গভীরতা ছাপিয়ে মুখে মোহনীয় হাসি নিয়ে বুকে হাত রেখে বলল, ধন্যবাদ, তবে আপনিও কোনো অংশে কম নন রানী ইউনজুন বেগম। নিশ্চয়ই আপনার কন্যাও আপনার মতনই সুশ্রী। আমি ওনার দর্শনের প্রতীক্ষায়। অবশ্যই, তবে আগে আপনার খাতিরে শাহী ভোজনের আয়োজন করা হয়েছে। অনুগ্রহপূর্বক ভোজন সবাই চলুন আমার সাথে। খাবারের কথা আসতেই রাজকুমার কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে কিছুতেই মানুষের খাবার খেতে পারবে না ভাবতেই সে নাকচ করে বলল, ক্ষমা করবেন রাজমাতা, খাওয়া দাওয়ার বিষয়ে আমি অনেক নিয়মানুবর্তিতা পালন করি, তাই এই মুহূর্তে আমার দ্বারা খাবার খাওয়া সম্ভব নয়। রাজকুমার জিয়ন জাংকুকের কথা শেষ হতে না হতেই সে অনুভব করলো উপর দিক থেকে তাকে লক্ষ্য করে একটা ধারালো তীর হাওয়ার গতিতে ছুটে আসছে। মুহূর্তেই জ্বরের গতিতে জাংকুক তার কাছে ছুটে আসা ধারালো তীরটা এক থাবায় খপ করে হাতের কবলে নিয়ে নিল। সেটা দেখা মাত্র তার পাশে দাঁড়িয়ে থাকা রানী ইউনজুন বেগম ঘাবড়ে গেলেন। তবে জাংকুকের চোখে মুখে অজানা এক প্রসন্নতা ভেসে উঠেছে। হয়তো এই তীরের মালিক কি সেটা আন্দাজ করতে পেরে। অন্যদিকে উজির স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন, ওনার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। জাংকুক অধীর আগ্রহ নিয়ে সেদিকে মুখ তুলে তাকালো, যেদিক থেকে তীরটা ছুটে এসেছে কিছুক্ষণ আগে। ঠিক তখনই উপর দিক থেকে একটা মেয়েলি চিকন কণ্ঠ ভেসে এলো, আপনাকে আমার প্রাসাদে স্বাগতম রাজকুমার আর্থার জিয়ন জাংকুক।